গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে প্রত্যেকদিন আমরা আপনাদের সামনে আসি এবং আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট, যে রিপোর্ট সামনে আসার পর নানা প্রশ্ন সামনে আসছে এবং তার পরিপ্রেক্ষিতে গোটা বিশ্বের মধ্যে আয়তনের নিরিখে সপ্তম স্থানে ভারত, কিন্তু জনসংখ্যার নিরিখে আপনারা জানেন যে সম্প্রতি চীনকেও টপকে গিয়েছে আমাদের দেশ। কিন্তু ভারতবর্ষে আরও একটি সমীক্ষা রিপোর্ট, প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের সমীক্ষা রিপোর্ট, যে রিপোর্টে যা উল্লেখ তা নিয়ে রীতিমতো বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। ভারতে ক্রমশ কমছে হিন্দুদের সংখ্যা, হিন্দুদের বৃদ্ধির হার কমছে আমাদের দেশে। ভারতবর্ষে হিন্দুদের সংখ্যা কমছে, প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা সমীক্ষা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। 1950 থেকে 2015 6.5 দশক 65 বছরে ভারতবর্ষে 7.82% হারে হিন্দুদের বৃদ্ধির হার কমেছে। জনসংখ্যার নিরিখে হিন্দুদের সংখ্যা কমেছে আর একইভাবে বেড়েছে মুসলিমদের সংখ্যা। একই সময় ভারতে বেড়েছে সংখ্যালঘুদের ভাগ। 50 বছরে ভারতে মুসলিম জনসংখ্যার অংশ 43.15% বৃদ্ধি পেয়েছে। খ্রিস্টানদের জনসংখ্যার অংশ বেড়েছে 5.38%। শুধুমাত্র খ্রিস্টান নয়, বৌদ্ধ, শিখ তাদের সংখ্যাও বেড়েছে, কিন্তু গোটা দেশে হিন্দুদের সংখ্যা বৃদ্ধির হার ক্রমশ কমছে। প্রধানমন্ত্রী আর্থিক উপদেষ্টার সমীক্ষার রিপোর্ট, এই রিপোর্ট আমাদের বক্তব্য সম্পূর্ণভাবে এই রিপোর্ট অনুসারে এবং তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। দেশে হিন্দুদের সংখ্যা ক্রমশ কমছে, সংখ্যালঘু যারা দেশে মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। 43.15% হারে বৃদ্ধি পেয়েছে 1950 থেকে 2015, এই 65 বছর 6.5 দশকের রিপোর্ট। এবং সেই রিপোর্টে পার্শ্ববর্তী দেশ মায়ানমার, বাংলাদেশ, এমনকি মুসলিম সম্প্রদায় অধ্যুষিত পাকিস্তান, আফগানিস্তান, সেখানেও মুসলিমদের সংখ্যা বেড়েছে। কিন্তু ভারতবর্ষে 43.15% হারে মুসলিমদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি উদ্বেগজনক হিন্দুদের সংখ্যা ক্রমশ বৃদ্ধির হার কমছে। এখান থেকেই আজ বন্দিশিখা আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক। ঝন্টু বাবু, আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আজ অক্ষয় তৃতীয়া, আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। যে বিষয়টা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি আপনি জানেন ইতিমধ্যে, কিন্তু যে বিষয়টা একেবারে আমরা জানার আগ্রহ রাখছি, জানতে চাইছি এই হিন্দুত্বের যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বা কমেছে, এই বিষয়টা ঠিক কোথায় দাঁড়িয়েছে, কি বলছে? দেখুন, ইএসি যে পিএম রিপোর্ট, সেটায় কিন্তু এই তথ্যটা যখন প্রকাশিত হয় তার আগে একটা জেনে রাখুন, ঠিক 2011 সালে আমার বড্ড খেয়াল আছে, এই রাজ্যের একটি মূল স্রোতের প্রিন্ট মিডিয়া একটা খবর ফ্ল্যাশ করেছিল প্রধানমন্ত্রীর দপ্তরেরই, যে 2011 যে সেন্সাস রিপোর্টটা তার একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস। আমি ওটা নিয়েই শুরুটা করছি, যে সেই সময় কিন্তু সেই তথ্য বলছিল, ঠিক আমার কাছে এই তথ্যটার একটা আউটপুট আছে, সেটা হচ্ছে 96 কোটি হিন্দু কমে 96 কোটি, মুসলিম বেড়ে 17 কোটি, মানে একটা সংখ্যা। যদি মূল সংখ্যাটাই বলি, যে আপনারা তথ্য দেখাচ্ছে 51 থেকে ডিস্ট্রিবিউশনটা 2015 অবধি। এই সংখ্যাটা কিন্তু সাবকন্টিনেন্টের, নট অনলি ইন্ডিয়া, সাবকন্টিনেন্টের হিসাব। আমি আপনাকে পরিষ্কার বলছি যে আমরা রিলেটিভ গ্রোথ নামে কিন্তু একটা কথা বলি। এই যে আপনারা যে আলোচনাটা করছেন সংখ্যা, অবশ্যই পার্টিকুলারিতে একটা সংখ্যা, কিন্তু এর গ্রোথের ইন্ডেক্সটা দেখে যদি এগোন, মানে দ্যাট ইজ রেট, হার, সোজা বাংলায় হার, সেটা কিন্তু একটা ভয়ানক চিত্র তৈরি করে। কেন ভয়ানক চিত্র তৈরি করে? কারণ যে যখন আপনি 51-এর ইন্ডেক্সে দেখছেন, তখন এদেশে 51-এ দেশ ভাগ হয়েছে সদ্য, এদেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় ছিল 9.8, আজকে আপনারা দেখলেন 14.2 to 14.3, মানে এইটা কিন্তু হার বৃদ্ধির। আর হিন্দু যখন ওই সময়টা ছিল অলমোস্ট 84.3%, ঠিক আজকের দিনে সেটা দাঁড়ালো 78.06। এই যে রিলেটিভ গ্রোথটা, এই রিলেটিভ গ্রোথের যে ইন্ডেক্সটা, সেটা জানার আগে একটা বিজ্ঞানসম্মত টার্ম ইউজ করতে হয়। কেন এই রিলেটিভ গ্রোথটা কমে কোনো একটি জনজাতি? দেখুন, মানুষ তো একটা প্রজাতি, কোনো একটা প্রজাতি যখন গ্র্যাজুয়ালি কমতে থাকে, আবার একটা প্রজাতি বাড়তে থাকে, সেটার কিন্তু একটা জৈবিক কারণ থাকে। যে জৈবিক কারণটার মধ্যে ধরুন কখন একটা প্রাণী বাড়ে, যার এনভায়রনমেন্টে তার আনুকূল্যতা থাকে। আপনি দেখুন যে টিএফআর হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট, অর্থাৎ প্রজনন ক্ষমতা কোন একটি সম্প্রদায়ের, সেটা মানুষ হোক বা কোনো একটি পশু। এই রিলেটিভ গ্রোথটা যদি আপনি হিন্দু মুসলমানের আপাতত ট্যালি করেন, 51 থেকে 61, 10 বছরে আমরা একটা খুব জেনারেল স্টাডি দেখেছিলাম
সেই টিএফআরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে দেওয়া রিপোর্টে যে মুসলিম ওমেন্সদের ফ্যাটালিটি রেট ছিল একজন ওমেন্স পিছু 4.1%। অর্থাৎ আপনি যদি দেখেন একজন মুসলিম মহিলা তিনি 4-এর অধিক সন্তানের এলিজিবিলিটি রাখতো গড়ে, সেটা সংখ্যাটা কারো ক্ষেত্রে 7-8, কারো ক্ষেত্রে 1-2। আর হিন্দুদের সেই সময় ছিল 3%। আজকে টিএফআরটা টোটাল ফার্টিলিটি রেটটা প্রজনন এটা কিন্তু হিন্দুদের ক্ষেত্রে দাঁড়িয়েছে মহিলাদের ক্ষেত্রে 1.8, মানে 2-এরও কম। ভাবুন 2-এরও কম, এবং সেখানে গিয়ে কিন্তু মুসলিমদের 2.4 তাদেরও কমেছে। কিন্তু যদি ডিফারেন্সটা হিসাব করেন এই দুজনের মধ্যে ডিফারেন্সটা কিন্তু একটা সাংঘাতিক। অর্থাৎ রিপ্লেসমেন্ট রেট নামে একটা সংখ্যা প্রত্যেকটা দেশে চলে। রিপ্লেসমেন্ট রেট মানে যারা যত মরছে সেই তুলনায় মানুষ ঠিক বাড়লে সেটাকে বলা হয় ওয়েল রিপ্লেসমেন্ট রেট। যদি একেবারে এক্ষেত্রে দাঁড়িয়ে আপনি যেভাবে বললেন একটা প্রজাতির কয়েকটা অংশ অর্থাৎ হিন্দু, মুসলিম, বিভিন্ন সম্প্রদায়, শিখ, জৈন, বৌদ্ধ, সেক্ষেত্রে দাঁড়িয়ে এর পাশাপাশি এটাই বোঝার চেষ্টা করব যে যেমন একটা প্রজাতির তার প্রজনন ক্ষমতা মুসলিম মহিলাদের ক্ষেত্রে, হিন্দু মহিলাদের ক্ষেত্রে, তার পাশাপাশি পরিকল্পনা, অসচেতনতা, হিন্দুদের সংখ্যা, আমি যদি এভাবে আপনার ব্যাখ্যা অনুযায়ী যে 100%-এর মধ্যে একটা সময়ে গোটা ভারতে 81%-এর বেশি হিন্দু ছিলেন, সেখান থেকে কমতে কমতে 7.82% কমেছেন, অর্থাৎ মোটের ওপরে হিন্দুদের সংখ্যা বৃদ্ধির হার এতটা কমেছে, তার পেছনে মূল কারণ কি? এই প্রজাতিগতভাবে এই প্রজনন ক্ষমতার নিরিখ ছাড়া অন্য কোন প্রেক্ষিত রয়েছে? আচ্ছা, প্রথমেই বলি দেখো, সারা পৃথিবীতে কিন্তু মুসলমান সংখ্যাটা বেড়েছে, মুসলিমদের সংখ্যাটা, তার দুটো লজিক থাকে। একটা লজিক হচ্ছে শিক্ষার হার। কোনো একটা সম্প্রদায় মানুষ যখন প্রচুর বাড়ে না, সচেতনতার অভাব, যেটা আমরা বারবার বলি যে এটা কোনো রিলেটিভ তুমি কোনো পলিসি এনে আটকাতে পারবে না, সচেতন করা। দ্বিতীয় একটা টার্ম এটা ইসলামিক ইয়েতে চলে, সেটা হচ্ছে কথাটা হচ্ছে গাজোয়ায়ে হিন্দ, মানে ভারতবর্ষের ক্ষেত্রে যারা তারা একটা পলিসি নিয়েছে সেটা হচ্ছে গাজোয়ায়ে হিন্দ, অর্থাৎ একটা রিলিজিয়াস ম্যান্ডেট। সারা পৃথিবীতে যখন মুসলিম কোনো একটা জায়গায় সংখ্যালঘু ছিল থাকে, তাদের একটা ধর্মীয় নির্দেশনা কাজ করে যে সেখানে সংখ্যাটা বাড়াও। যেহেতু শরিয়ত অনুযায়ী ইসলামের মধ্যে একটা ব্লাড সেকশন এখনও আছে যাদের কাছে শিক্ষার আলো পৌঁছয়নি, তারা শরিয়তের নির্দেশ মেনে ভাবে যত প্রোডাকশনটা হচ্ছে আল্লাহর দান বা ঈশ্বরের দান, তাদের ঈশ্বরের দান, ফলে এটাকে আটকানো যায় না। এটা কিন্তু সচেতনতার অভাবের জন্য এটা একটা যেমন পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে এটা একটা ম্যান্ডেটও, পলিটিক্যাল ম্যান্ডেটও অনেক জায়গায় কাজ করে। আমি বলছি এটা কিন্তু অনেকগুলো পলিসির মধ্যে একটা, যেমন অশিক্ষা থাকে, সচেতনতার অভাব। আরেকটা হচ্ছে কখনো শিক্ষার থাকার পরেও এটা একটা ম্যান্ডেট থাকে, রিলিজিয়াস ম্যান্ডেট বা নির্দেশ বলতে পারো, যেই নির্দেশে ভারতের ক্ষেত্রে ওরা বলে গাজওয়ায়ে হিন্দ, অর্থাৎ সংখ্যা বাড়িয়ে জনবিন্যাসটাকে পাল্টাও। তুমি খেয়াল করে দেখবে যে আজকের ডেটে ইসলামিক সংখ্যাটা, মুসলিম জনসংখ্যাটা এখানে যা বেড়েছে তা পৃথিবীর সবচাইতে বড় ইসলামিক জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার থেকে আমরা এগিয়ে গেছি, আমাদের সংখ্যাটা আরও বেড়ে গেছে। এবং তুমি ভাবো ইউরোপের দেশগুলো রিপোর্ট বের করেছে একটা, সেই ইউরোপের দেশগুলো বলছে ওখানে খ্রিস্টানিটি 2.98 বিলিয়নের যেখানে দাঁড়িয়ে, সেখানে ইসলাম তাদের ঘাড়ে নিঃশ্বাস পেয়েছে, 30% বেড়েছে। ওয়াই? এটা ওইসব দেশে তো সচেতন মুসলিম থাকে, ওখানে কিন্তু পলিসিটা কাজ করে একটা রিলিজিয়াস ম্যান্ডেটে জনসংখ্যাটাকে পাল্টে দিয়ে একটা ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ আনা, যে পলিটিক্যাল কন্ট্রোলের কাজ করে। খ্রিস্টান সংখ্যা বেশি, সেখানেও মুসলিমদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যেমন আপনি বললেন যে ইসলামিক স্টেটগুলোতে সেখানে যে পরিস্থিতি, কিন্তু ভারতবর্ষের এই ক্রমশ মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধি এবং হিন্দুদের সংখ্যা কমার পেছনে কি একটা আর্থসামাজিক পরিস্থিতি, পরিকাঠামো অন্যতম কারণ হতে পারে? জন্টু না, দেখো হিন্দু, তুমি যদি গ্রস সার্ভেটা করো, আমরা সচেতন নাগরিক হিসাবে হিন্দুদের, এবং আমি অনেক গ্রামের পড়াশোনা কম জানা হিন্দুদের মধ্যে আমরা এই সার্ভেটা দেখেছি, তারা কিন্তু নিজেরা পড়াশোনা না করতে পারলে কোনো কারণে সন্তান একটা, দুটো, কিংবা এখন তো একটা ফ্যাশন হয়ে গেছে একটা বা নয়, কারণ তাকে আমাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে হবে। এই সচেতনতা একটা আর্থসামাজিক প্রেক্ষাপটে গড়ে ওঠে, যেটা কিন্তু আমরা বড্ড অভাব দেখতে পাই একটা আর্থসামাজিক থেকে পিছিয়ে পড়া মুসলিম সমাজের মধ্যে। এটা একটা ইকোনমিক্যাল অ্যাসপেক্টে বা সোশ্যাল অ্যাসপেক্টে আলোচনা। দ্বিতীয়, আবার আরেকটা মেকানিজমও এখানে কাজ করে যে আমাদের টাকা আছে, আমরা তা সংখ্যাটা বাড়াবো, আমরা ডেমোগ্রাফিক্যালি কন্ট্রোল করব। এই ডেমোগ্রাফিক্যালি কন্ট্রোলের অ্যাটিটিউডটা, দ্যাট ইজ প্রো ইসলামিক অ্যাটিটিউডটা, এটা কিন্তু সারা পৃথিবীতে একটা কী মেকানিজম। আমি তোমাকে বলছি
এই যে কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল যে আমরা রিপ্লেসমেন্ট রেট কোনো পৃথিবীর কোনো দেশে যতজন মারা যাচ্ছে ততজন রিপ্লেস হওয়া সেই সংখ্যাটা জন্মে যাওয়া, এই ব্যালেন্সটা যতটা সুদৃঢ় সেখানে জনসংখ্যাটা ততটা সুদৃঢ় উন্নত দেশগুলো বিশেষ করে। আমাদের দেশে রিপ্লেসমেন্ট রেট হচ্ছে 2.1। তুমি খেয়াল করে দেখবে ইসলামের মুসলিম জনসংখ্যা বৃদ্ধি এই রিপ্লেসমেন্ট রেটের যেমন অনেক বেশি, আবার হিন্দুদের এই রিপ্লেসমেন্ট রেটের থেকে অনেক কম। অর্থাৎ আগামীতে হিন্দু শূন্য হওয়াও আমরা আশ্চর্যের কিছু দেখছি না যদি এইভাবে চলে। 1.8 যাদের জন্মহার, হ্যাঁ, তাদের সেই দেশে রিপ্লেসমেন্ট রেট 2.1। ভাবতে পারছো? অর্থাৎ যে কজন হিন্দু মরছে তার চেয়ে কম হিন্দু জন্মাচ্ছে, অর্থাৎ কমছে গ্র্যাজুয়ালি। আমি তোমাকে এই কারণে বলছি যে হিন্দু মুসলমানের যে TFRটা দেখো 0.6-এর ডিফারেন্সে আছে। অর্থাৎ তুমি ভাবতে পারছো 0.6% মানে ইটস আ ডেঞ্জারাস। এটা কিন্তু একটা ভয়ানক অ্যাড্রেস করছে। আমার মনে হয় ইমিডিয়েট ভারত সরকারের একটা ন্যাশনাল পলিসি তৈরি করা। কারণ তুমি খেয়াল করে দেখবে যে এমন বেশ কিছু রাজ্য আছে যেখানে এই কন্ট্রোলিংয়ের প্রশ্নটা যখনই আসে, ভারত সরকার যখন একটা ন্যাশনাল পলিসি আনার চেষ্টা করে বা বারবার আনে যে ইনসেন্টিভ বন্ধ করে দেবো জনসংখ্যা বাড়লে, আগেই নিয়ে এসেছিল গোটা দেশে। হ্যাঁ, যখনই ভারত সরকার, সেটা সঞ্জীব গান্ধীও আনার চেষ্টা করেছিল যে জনসংখ্যা কন্ট্রোল না করতে পারলে আমরা ডেমোক্রেটিক কান্ট্রি আমরা জোর করে বন্ধ করতে পারি না চীনের মতন। কিন্তু আমরা যদি এমন পলিসি আনি যে তোমাকে ইনসেন্টিভ বন্ধ করে দেবো দুটোর বেশি সন্তান হলে, তখন ভারতবর্ষের অনেক প্রভিন্সিয়াল স্টেটগুলো, তৃণমূল, বাম, সমাজবাদী পার্টি, আমি নাম ধরেই বলছি, তারা কিন্তু গর্জে ওঠে। অর্থাৎ আমি পরিষ্কার তোমাকে বলছি, এই মুহূর্তে আমি তোমাকে একটা দুটো কথা বলি যে পশ্চিমবঙ্গের ইন্ডেক্সটা দেখো তুমি, কি আশ্চর্য। এখানে পশ্চিমবঙ্গে তুমি খেয়াল করবে ইনক্রিজ রেটটা 50%। কার সাপেক্ষে? 51-তে এখানে 20% মুসলিম ছিল। তুমি 11-র লাস্ট সেন্সাসে 33%, আজকে দাঁড়ালে সেটা অলমোস্ট 40 হবে। 50% রেট বেড়েছে। তুমি নিকটবর্তী একটি রাজ্য দেখো না, এই যে অসমের ধুবড়ি জেলা, সেখানে 70 to 80% মুসলিম বেড়েছে। এই সংখ্যাটা কিন্তু শুধু জন্মের রেটে বাড়েনি, এটা হয়েছে অনুপ্রবেশ। একেবারে জন্টুদা, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এবং এখান থেকেই জন্টু বড়াইক রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন। এবং আপনাদের জানাই যে গোটা দেশে জনসংখ্যার নিরিখে আমরা জানি সম্প্রতি চীনকে টপকে গিয়েছে দেশ ভারত, এবং একই সঙ্গে এই ভারতে আয়তনের নিরিখে 7ম স্থানে থাকলেও জনসংখ্যায় প্রথম সেই ভারতবর্ষে হিন্দুদের সংখ্যা ক্রমশ কমছে। গত 65 বছর 1950 থেকে 2015 প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা সমীক্ষা রিপোর্ট বলছে 7.82% হারে বৃদ্ধির হার কমেছে হিন্দুদের, জনসংখ্যা কমেছে হিন্দুদের, মুসলিমের সংখ্যা ক্রমশ বেড়েছে। মুসলিম সম্প্রদায়ের বৃদ্ধি 43.15%। এর পেছনে কারণ কি? প্রজনন, অন্যান্য ক্ষেত্র সব, তার পাশাপাশি অনুপ্রবেশ থেকে শুরু করে অন্যান্য বড় কারণ কি রয়েছে। আমরা কথা বলছিলাম ভারত, আমরা প্রত্যেকে জানি বিভাজিত হয়েছিল 1947 সালে, এবং তারপর থেকে বিভাজনের পর পাকিস্তান কিন্তু মুসলিম কান্ট্রি বা মুসলিম দেশ হিসেবে ঘোষিত হলেও ভারত কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে আমরা জানি। এবং পাকিস্তান শুধু নয়, আফগানিস্তান, বাংলাদেশ, পার্শ্ববর্তী বহু প্রতিবেশী রাষ্ট্র যেখানে মুসলিমদের আধিক্য রয়েছে ঠিকই, কিন্তু 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর 1950 থেকে 2015 এই 65 বছরের প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কমিটির সমীক্ষা রিপোর্ট, যা চাঞ্চল্যকর তথ্য। জন্টুদা, আমি ফিরবো আলোচনায়। একদম ঝন্টুবাবু, যে বিষয়টা নিয়ে আপনি বলছিলেন বিরতিতে যাওয়ার আগে, এবং আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি মুহূর্তে গুগলে সেই পরিসংখ্যানটা দেখা যাচ্ছে। আপনি যে বিষয়টা নিয়ে কথা বলছিলেন বিরতিতে যাওয়ার আগে, অনুপ্রবেশ নিয়ে, তাহলে কি ভারতে যে মুসলিমদের হারটা বাড়ছে কোনো জায়গায় কি সেটা অনুপ্রবেশও যুক্ত? হ্যাঁ, আমি বলি, দেখুন, ন্যাশনাল গ্রোথ রেট তো 43%। আপনি খেয়াল করে দেখবেন, আমি ধুবড়ি নওগাঁয়ের কথা বললাম, একদম পশ্চিমবঙ্গের লাগোয়া। আর পশ্চিমবঙ্গের কিছু জেলার তথ্য আমার কাছে আছে। এটা কিন্তু পশ্চিমবঙ্গে 2011-তে প্রেক্ষাপট পাল্টানোর পরে এবং আগেরও কিছু সমীক্ষা। আপনি খেয়াল করুন, একটা সময় এ রাজ্যে কেশরীনাথ ত্রিপাঠী ছিল এ রাজ্যের রাষ্ট্রপতি। তিনি দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার, বাংলাদেশের সেই সময়ে একজন মন্ত্রী এসেছিলেন হামিদ সাহেব, মোহাম্মদ হামিদ, বাংলাদেশের রাষ্ট্রপতি। তাকে কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন যে এই মুহূর্তে সীমান্তবর্তী এলাকাগুলোতে যে হারে জনসংখ্যা বাড়ছে সেটা কিন্তু ভারতবর্ষের স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির চাইতে ফার এগিয়ে। আমি তোমাকে ধুবড়ি একটা কথা বললাম, ধুবড়ি আর নওগাঁ। আমি পশ্চিমবঙ্গের কিছু জেলার নাম সংক্ষেপে বলছি। উত্তর 24 পরগনায় লাস্ট কয়েক বছরে 12.4% অস্বাভাবিক রেটে বৃদ্ধি বেড়েছে জনসংখ্যা। সেটা কোনোভাবেই জনসংখ্যা নর্মাল বৃদ্ধি নয়, অর্থাৎ মানুষের প্রোডাকশন রেটে এত বাড়তে পারে না, সে যতই হোক না কেন। দক্ষিণ 24 পরগনায় 18.17, বর্ধমান 11.92, মুর্শিদাবাদ 21.09, ক্যান ইউ ইমাজিন? আর মালদা 21.21,
বীরভূম 16.14 এবং উত্তর দিনাজপুরে 23.15 গ্রোথ রেট, এই সীমান্তবর্তী এলাকা যেটা বোঝাতে চাইছেন পশ্চিমবঙ্গ এই গোটা দেশের মধ্যে অন্যতম অনুপ্রবেশের জন্য রাজ্য। একদম। এবং তুমি খেয়াল করবে, আমরা মাঝে মধ্যে রসিকতা করে বলি সার্ভেগুলো করতে গিয়ে এই জনসংখ্যা বৃদ্ধি তো সুপারফাস্ট ট্রেনের মতো হচ্ছে, মানে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা এবং অসমের কিছুটা পার্ট, বিহারের কিছুটা অংশ যেটা সীমান্ত ঘেঁষা, এবং তুমি খেয়াল করবেন নন মুসলিম একটা স্টেট, আমরা রাজস্থানকে ফোকাস করেছিলাম, সেখানে 55% রেটে বৃদ্ধি পেরেছে, মানে নন মুসলিম স্টেট ওটা। মানে আমি বলছি এটা পলিটিক্যাল জনসংখ্যা বৃদ্ধি, আমরা রসিকতা করি, এটা কোনোভাবে স্বাভাবিক মানুষের প্রবৃত্তি প্রজননগত জনসংখ্যা বৃদ্ধি হতে পারে না, ইটস এ বিগ প্ল্যান। আরেকটা কথা তোমাকে বলছি, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি বললেন যে পরিকল্পিত, একদম অসচেতনতা, আর্থসামাজিক পরিস্থিতি, নানা কারণের পাশাপাশি পরিকল্পিত এই জনসংখ্যা বৃদ্ধি। সেক্ষেত্রে ঝন্টুদা আমি একটু বোঝার চেষ্টা করব, যেখানে গত 65 বছর অর্থাৎ 1950 থেকে 2015 7.82% কমেছে, আগামী দিনে অর্থাৎ 15-র পর আজ 2024-এ দাঁড়িয়ে এটা আগামী আরো 10-20 বছরে হিন্দুদের বৃদ্ধির হার আরো কমবে এবং অন্য সম্প্রদায়ের আরো বাড়বে, এই আশঙ্কাও কি রয়েছে? আমি তোমাকে পরিষ্কার বলছি যে এইটা কিন্তু একটা মেকানিজম। আমি সারা পৃথিবীর চালচিত্রে যদি একটা গ্রাফিক শিট নিয়ে তোমরা একটা গবেষণা করো, তুমি খেয়াল করে দেখবে এইটা কিন্তু একটা গ্রস শ্যাডো মেম্বারশিপ তৈরির একটা চক্র। আমি অন্যান্য যে ছোট ছোট সংখ্যালঘু সম্প্রদায়গুলো আছে তাদের বৃদ্ধিটা যে হারে বেড়েছে, তোমরা যদি ন্যাশনাল ইন্ডেক্সে দেখো সেটা উল্লেখযোগ্যভাবে এই পরিস্থিতিতে বাড়ারই স্বাভাবিক। কিন্তু তুমি যদি, আমি বলছি একমাত্র একদম মানে ডিসিসিভ সংখ্যালঘু যারা এই ভারতবর্ষে, তাদের বৃদ্ধিটা কিন্তু তোমার ইউরোপের সেই বৃদ্ধিগুলো খেয়াল করে দেখবে, উন্নত দেশ আমেরিকা, ফ্রান্স, এই যে দেশগুলো আজকে কিন্তু তাদের ন্যাশনাল পলিসি আনতে হচ্ছে, ইমিগ্রেশন পলিসি আনতে হচ্ছে। তুমি খেয়াল করবে ইংল্যান্ড ঘোষণা করেছে যে আমরা বাইরের থেকে যারা আসছে তাদের জন্য একটা স্পেশাল পলিসি আনছি, এভাবে ঢোকানো যাবে না। এবং তুমি ফ্রান্সের জনসংখ্যা কিন্তু অলমোস্ট পাল্টে গেছে। এই যে সংখ্যাটা দুটো অ্যাকশানে, একটা জন্মবৃদ্ধি বাড়িয়ে দেওয়া অস্বাভাবিক রেটে, আরেকটা হচ্ছে অনুপ্রবেশ করে গ্রস মেম্বারশিপটাকে পাল্টে ডেমোগ্রাফিটাকে চেঞ্জ করে কন্ট্রোলিং হয়ে যাওয়া নিজেদেরকে, এইটাকে কিন্তু আমরা বলি মাল্টি মেকানিজম। তোমাকে একটা কথা বলি, এখানে ভারতবর্ষে আরেকটা বাড়তি অ্যাডিশন ইন্ডেক্স অ্যাড হয়, সেটা হচ্ছে অসচেতনতা। খেয়াল করবে সাচার কমিটি 2007 থেকে 9-এর মধ্যে, আমি বাবা বলে সেই সাচার কমিটির রিপোর্টে যাওয়ার আগে একটা বিষয় বোঝার চেষ্টা করি, যে যেমন হিন্দুদের বৃদ্ধির হার কমছে, একই সঙ্গে যেমন পার্শ্ববর্তী দেশ নেপাল বা অন্যান্য রাষ্ট্রেও কমছে, কিন্তু বৌদ্ধ, শিখ, খ্রিস্টান তাদের বৃদ্ধির হার যেমন বেড়েছে মুসলিমদের পাশাপাশি, তাহলে শুধুমাত্র কেন হিন্দুদেরই কমছে? এই প্রশ্নের উত্তর কি? না, আমি আবারও বলছি, দেখো সচেতনতাটা হিন্দুদের ক্ষেত্রে এতটা উঁচু লেভেলে, এবং আজকের আর্থসামাজিকের যে একটা বৃহৎ মেকানিজম, সেখানে হিন্দুরা তো মূল স্রোতে, আমরা বলি বারবার, যে জাতি যত মূল স্রোতে থাকে সে জাতির কিন্তু আজকের দিনে কেরিয়ার, সম্পদ আরোহণের জন্য যে লড়াই, সেটা করতে গিয়ে প্রোডাকশনটাকে কিন্তু মার খায়, এবং ওয়েদার একটা বড় ফ্যাক্টর, খাদ্য রুচির পরিবর্তন একটা ফ্যাক্টর। এই গ্রস অ্যাসপেক্টগুলোতে এটা যদি দেখা যায়, হিন্দুরা এই মূল স্রোতে কিন্তু 99.99% হিন্দু কিন্তু মূল স্রোতে আহরণ করছে বলে এদের প্রোডাকশন রেটের দিকে তারা চিন্তা করতে চাইছে না, পারছে না। এটা জাপানেরও একটা বেসিক পলিসি, যে জাপানে প্রায় 30% বাড়ি এখন শূন্য, জনশূন্য, কারণ এত লড়াইয়ে তাদের কেরিয়ার তৈরি করতে হচ্ছে মূল স্রোতে, যে তারা ওই দিকটা দেখতে পাচ্ছে না। আগামী দিনে এই ফারাকটা তো আরো বৃদ্ধি পাবে এবং সম্ভাবনা থাকছে একদম। ফলে ন্যাশনাল পলিসি যদি না আনা যায়, তাহলে এটা কিন্তু একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জায়গায় থাকবে না ভাই, এবং এটা একটা বৃহত্তর পরিবর্তন এনে দেবে, যে পরিবর্তনটা আমাদের জন্য শুভ। আমি এখান থেকে যে কথা আপনি বলছিলেন, সাচার কমিটির রিপোর্ট, বাম আমলে যে সাচার কমিটির রিপোর্ট প্রকাশিত হয়েছিল, সেখানে এ রাজ্যের সার্বিকভাবে মুসলিমদের যে পরিস্থিতি, যে পরিকাঠামো, যে আর্থসামাজিক অবস্থার কথা বলা হয়েছিল, রাজ্যে পালাবদলের পর তার কি খানিকটা বদল এসছে? না, আমি তোমাকে বলি, দেখো সাচার কমিটি যখন ওই সময়টা আসে, তখন কিন্তু পরিষ্কার তারা বলেছিল যে এ প্রায় 54.6% গ্রামে থাকে মুসলিম এবং শহরে থাকে হচ্ছে 60% মুসলিম, অথচ তারা স্কুলেই যায়নি। এই যে শহরে গ্রামের সংখ্যাটা তোমাকে বললাম 54.6, গ্রামের মুসলিম স্কুলে যায়নি এই রাজ্যে, এবং 60% মুসলিম শহরের স্কুলের গণ্ডি পার হয় না। ফলে এখানে গিয়ে এই 90% 10 ক্লাস পাস করে না, সাচার কমিটি বলছে। ফলে যদি আর 40% মুসলিম টিপসই দেয়,
এইটা যদি তাদের সার্বিক শিক্ষার চিত্র হয়ে থাকে, তারপরে যদি শরীয়ত বা ধর্মের একটা ন্যারেটিভ থাকে, তাহলে তারা তো সচেতন হবেই না। দ্বিতীয় যেটা বলছি, ইউপি বিহারের মতন গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক যে রাজ্যগুলোয়, গুজরাটে একটা 4% মুসলিম সাচার কমিটি দেখিয়েছিল, এত বড় মাপের মুসলিম যে দেশগুলোতে, রাজ্যগুলোতে 25%-এর উপরে, সেখানে তারা আইএসএ গেছে 2.2%-এ, সরকারি চাকরিতে অলমোস্ট 7 to 8%, যেখানে তুমি ভাবলে অবাক হবে এ গ্রুপ হিসাবে গুজরাট এত দাঙ্গা অধ্যুষিত বলে বিরোধীরা বলে, মুসলিম হিন্দু দাঙ্গা, মুসলিমরা নাকি ওরা সেকেন্ড ক্লাস নাগরিক, সেখানে ওই যুগে এ গ্রুপ স্টাফ হিসেবে যুক্ত ছিল মুসলিম সম্প্রদায় 6.7%, মাত্র 4% জনসংখ্যায়। আর এ রাজ্যে 33% মুসলিম এবং সংখ্যালঘু, প্রো সংখ্যালঘু একটি সরকার চলছে, দুটো সরকার, আগের সরকারও এটাও, সেখানে 1%-এর নিচে সরকারি চাকরি করে সংখ্যালঘুরা। অর্থাৎ গ্রসভাবে এরা ভোট ব্যাংক, বামেরাও এদের ভোট ব্যাংক রেখেছে, তৃণমূলের নেতৃত্ব তাকে দুধের গাই বলেই স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ তোষণ কিন্তু ভাই শোষণের একটা অঙ্গ, আন্তর্জাতিক মঞ্চে তোষণকে বলা হয় শোষণের অঙ্গ, এটা একটা সোশ্যাল। একেবারে আপনার কথা অনুযায়ী তোষণ হয়েছে, হয়নি উন্নয়ন। কিন্তু এখান থেকে দাঁড়িয়ে আগামী দিনে, অনেক ধন্যবাদ ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে ছিলেন। এবং আপনাদের জানাই বন্দিশিখা, আজ যে তথ্য আমরা সামনে আনলাম, গোটা বিশ্বের মধ্যে সংখ্যার নিরিখে দেশ এগিয়ে, জনসংখ্যার নিরিখে ভারত এগিয়ে রয়েছে প্রথম স্থান, কিন্তু হিন্দুদের সংখ্যা বৃদ্ধির হার ক্রমশ কমছে, 7.82% কমেছে, আর বাড়ছে হু হু করে মুসলিমদের সংখ্যা বৃদ্ধির হার। কিন্তু অভিক, এই বিষয়টা নিয়ে, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, সেই পরিসংখ্যানটা কিন্তু আমরা বলছি না, সেটা প্রধানমন্ত্রীর একেবারে আর্থিক উপদেষ্টা পরিষদের পরিসংখ্যান, সেই সমীক্ষা রিপোর্ট সামনে আসার পরে এই তথ্য দেখা যেতে পাচ্ছে। আমরা 0 আওয়ারে আপনাদের সামনে তুলে ধরলাম। 0 আওয়ার এখানেই শেষ করছি। অন্য গুরুত্বপূর্ণ খবরের জন্য এভরি আওয়ার আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।